Myself Siraj Alam. So today I'll discuss the FCFS CPU scheduling algorithm. তো আমরা এই সিপিইউ শিডিউলিং অ্যালগরিদমটা করার জন্য আমাদের একটা চার্ট লাগবে। ঠিক আছে, তো আমরা একটা নিয়েছি, এখানে কিছুটা প্রসেস নিয়েছি এবং এই প্রসেসের অ্যারাইভেল টাইম বাস টাইম নিয়ে নিয়েছি। ঠিক আছে, এবং প্রসেসের কিছুটা নাম নাম দেওয়া আছে, যেমন P1 P2 P3, এবং তার অ্যারাইভেল টাইমও দেওয়া আছে যে P1 এসেছে 0 মিলি সেকেন্ড টাইমে এবং P2 এসেছে 2 মিলি সেকেন্ড টাইমে এবং P3 এসেছে 2 মিলি সেকেন্ড টাইমে। মানে এই P2 আর P3 কিন্তু একই সময় এসছে এবং এদের বাস টাইম হচ্ছে, P1 এর বাস টাইম হচ্ছে 18 মিলি সেকেন্ড। মানে বাস টাইম মানে হচ্ছে যে এ কতক্ষণ ধরে সিপিইউটাকে ইউজ করবে। আর P2 নেবে হচ্ছে 7 মিলি সেকেন্ড এবং P3 নেবে 10 মিলি সেকেন্ড। ঠিক আছে, তো আমরা এবার অ্যালগোরিদমটা ইমপ্লিমেন্ট করব। তো এবার আমাদেরকে একটা এখানে নিচে গ্যাং চার্ট বানাতে হবে যে সিপিইউটা আমাদের কিভাবে সেই প্রসেসটাকে অ্যাক্সেস করছে এবং তাকে কিভাবে টাইম দিচ্ছে এবং কোন প্রসেসটা কোন প্রসেসের পর আসছে, তারপর আমরা এদের অ্যাভারেজ ওয়েটিং টাইম এবং টার্ন অ্যারাউন্ড টাইমটা বের করব। ঠিক আছে, তো আমরা এখানে একটা কি লিখবো, এখানে একটা আমরা গ্যাং চার্ট বানিয়ে নেব। তো এখানে আমরা একটা গ্যাং চার্ট বানিয়ে নিচ্ছি যে আমাদের সিপিইউটা এটাকে কিভাবে টাইম দিচ্ছে পর পর। তো আমাদের কম্পিউটারে সর্বপ্রথম সব থেকে যে কোনো জিনিস আমাদের জিরো থেকে শুরু হয়। তো প্রথমত আমাদের কম্পিউটারটা জিরো থেকে শুরু হচ্ছে, সিপিইউ আমাদের প্রসেস করা জিরো থেকে শুরু করবে। দেন আমাদের যখন আমাদের যেহেতু এটা এফসিএফএস অ্যালগোরিদম, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যেহেতু যে প্রথমে এসছে তাকে প্রথমে সিপিইউটা দিতে হবে। তাহলে যেহেতু আমাদের P1 প্রথমে এসছে 0 মিলি সেকেন্ড টাইমে এসছে, তো আমাদের সিপিইউ আগে P1ই পাবে 18 মিলি সেকেন্ডের জন্য। আর এটা হচ্ছে নন প্রিএমটিভ সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদম। ঠিক আছে, যেটা এটা হচ্ছে একবার যখন একটা প্রসেস সিপিইউ কে দিয়ে দেওয়া হবে, তখন এটা এটা আর সিপিইউ কিন্তু এটার ছিনিয়ে অন্য প্রসেসকে দিতে পারবে না। এটাকে ফোর্সফুলি টার্মিনেট করা যাবে না, যেহেতু এটা নন প্রিএমটিভ। তো প্রথমত আমাদের P1 এখানে আমাদের এটা হচ্ছে রানিং কিউ। এটা হবে আমার রানিং কিউ, মানে কিউয়ে যে প্রথমে আসবে সে প্রথমেই যাবে। তো আমাদের P1 এখানে প্রথমে চলে আসছে। এবার P1 এখানে আসার পর আমাদের কি হচ্ছে, এই 18 মিলি সেকেন্ড পর্যন্ত এখানে আমাদের সিপিইউ কে ইউটিলাইজ করবে। তাহলে জিরো থেকে আমাদের 18 মিলি সেকেন্ড এই কাজ করলো এবং এখানে মানে এটা আমরা কাউন্ট করব, এই যে এটা আছে এটা আমরা কাউন্ট করব পুরো টোটাল টাইমটা, কতক্ষণ সিপিইউ তিনটা প্রসেসকে কমপ্লিট করতে সময় নিচ্ছে। এখানে তো আমরা তিনটা প্রসেস জাস্ট এক্সাম্পল নিয়ে দেখছি, কিন্তু অরিজিনালি সিপিইউ কিন্তু অনেক প্রসেস হয়। ঠিক আছে, তো এগুলো কিন্তু আমাদের অপারেটিং সিস্টেমে ইউজ হয় না, কিন্তু এগুলো আমরা কেন শিখি, এগুলো শিখছি আমরা কিভাবে হচ্ছে এগুলো জানার জন্য। তারপরে আমাদের আসছে P2। এখানে আমাদের P2 প্রসেস চলে আসবে। P2 প্রসেস এবার আমাদের কত সময় নেবে, এবার আমাদের 7 মিলি সেকেন্ড নেবে। এবার আমাদের এখানে এটা যেহেতু এখন 7 মিলি সেকেন্ড সময় নেবে, তো এটা এখন সামথিং 25 হবে। তো 18 + 18 + 7, এইটা হলো 18 ইউনিট তো কাজ করে নিয়েছে। 18 মিলি সেকেন্ড কাজ করে নেওয়ার পর আবার 7 মিলি সেকেন্ড পরে কাজ করলো, P2 কে প্রসেস দিল। তাহলে আমাদের টোটাল হলো 25। এবার আছে P3, যেহেতু যে প্রথমে আসছে তাকে প্রথমে সিপিইউটা দেওয়া হচ্ছে। দেন আমাদের এখানে 10, তাহলে টোটাল হচ্ছে আমাদের 35। তো আমাদের সিপিইউ ইউটিলাইজ হচ্ছে 35 মিলি সেকেন্ডের জন্য। তাহলে এটা হয়ে গেল আমাদের গ্যাং চার্ট। ঠিক আছে, P1 P2 P3, যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। তারপরে আমরা এদের কমপ্লিট আমাদের টার্নারাউন্ড টাইম বার করার জন্য, মানে টার্নারাউন্ড টাইম মানে হচ্ছে একটা প্রসেস কতক্ষণ সিপিইউ ইউটিলাইজ করেছে। দেন আর ওয়েটিং টাইম মানে হচ্ছে একটা প্রসেস সিপিইউ পাওয়ার জন্য কতক্ষণ ধরে ওয়েটিং করে আছে, এটা বের করার জন্য আমাদের প্রথমত কমপ্লিট টাইমটা বের করতে হবে। তো আমরা সব সময় সব থেকে আগে কমপ্লিট, আমি শর্টকাটে লিখছি সিটি। সিটি মানে হচ্ছে কমপ্লিট টাইম। তো আমাদের P1 এর জন্য একটা কমপ্লিট টাইম হবে, P2 এর জন্য একটা কমপ্লিট টাইম হবে এবং P3 এর জন্য একটা কমপ্লিট টাইম হবে।
তো পি ওয়ান এর কমপ্লিট টাইম দেখো 0 থেকে শুরু করেছে, 18 ইউনিট টাইমে গিয়ে এ কমপ্লিট হয়েছে, তাহলে কমপ্লিট টাইম হবে আমাদের 18। এবং পি2 যখন হয়েছে, পি2 দেখো এখানে কিন্তু ওর 25 ইউনিট টাইমে গিয়ে কমপ্লিট হয়েছে, তাহলে ওর কমপ্লিট টাইম হবে 25। এবং পি3 হচ্ছে আমার 35 ইউনিট টাইমে গিয়ে কমপ্লিট হয়েছে, তো এর কমপ্লিট টাইম হবে 35। দেন এবার আমাদেরকে বার করতে হবে টার্ন অ্যারাউন্ড টাইম, মানে এ কতক্ষণ ধরে সিপিইউ নিয়ে আছে। তো এটার মানে হচ্ছে কমপ্লিট টাইম মাইনাস অ্যারাইভেল টাইম, মানে কমপ্লিট কতক্ষণে এলো আর এ এসেছিল কখন। তাহলে সবারই একটা করে থাকবে, প্রত্যেকটা প্রসেসের একটা টার্ন টাইম হবে। তো পি1 এর কমপ্লিট টাইম হচ্ছে আমাদের 18, এবং পি2-র হচ্ছে 25, এবং পি3-র হচ্ছে 35। এবার এগুলো থেকে আমরা সবাই মাইনাস করব আমাদের অ্যারাইভেল হচ্ছে 0 to 2, তাহলে এর জন্য 0, পি2 হচ্ছে 2 এবং হচ্ছে 2। তাহলে আমরা এদেরকে এখন, তো 18 থেকে 0 বাদ দিলে 18 হয়, মানে দেখো দেখো 18 ইউনিট টাইম কিন্তু সিপিইউটাকে ইউটিলাইজ করেছে। এবার 25 - 2 কত হচ্ছে আমাদের 23। 23 কেন হচ্ছে, এ 25 ইউনিট ধরে কাজ করেছে, কিন্তু এ দেখো 2 মিলি সেকেন্ডে অ্যারাইভেল হয়েছে, তাই তো এ তো একটু লেট করে এসছে কিনা, 2 মিনিট সেকেন্ড তো লেট করে এসছে, তাই এর ওয়েটিং টাইমটা 23 হলো। এবং এও দেখো 2 মিলি সেকেন্ড লেটে এসছে এর থেকে, তো এর দুইবার যাবে, তো এখানে থাকবে 33। দেন আমাদের এটা হলো টার্ন টাইম, কে কতক্ষণ ধরে সিপিইউ কে ইউটিলাইজ করলো বা প্রসেসে থাকলো। দেন আমাদের কি আসছে, ওয়েটিং টাইম, WT, ওয়েটিং টাইম ইকুয়ালস টু টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইম, মানে এ কতক্ষণ ধরে সিপিইউ নিয়েছিল, সে কতক্ষণ ধরে ছিল সিপিইউতে, পুরোটাই কম কাজ করেনি, কিন্তু কতক্ষণ ধরে ওয়েটিং কিউয়ে ছিল, এখানে ছিল ওখানে ছিল, এইভাবে কতক্ষণ ধরে ছিল এবং কখন গিয়ে সিপিইউ পেলো, এবং যেটা কাজ করলো সেটা থেকে আমাদের, যেটা কাজ, তার অ্যাকচুয়াল কাজ করাটা থেকে টোটাল টাইমটা থেকে বাদ যাবে। তাহলে আমাদের অ্যাকচুয়াল যেটা ওয়েটিং আছে, সে কতক্ষণ ধরে ওয়েট করেছে, রেডি কিউ ওয়েট করেছে না কোথায় ওয়েট করেছে, ইন্টারাপ্ট এসছে তখন, কিন্তু এখানে ইন্টারাপ্ট তো আসে না বেসিক্যালি, যেহেতু এটা নন প্রিএমপ্টিভ সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদম। তো আমাদের টার্ন টাইম হচ্ছে 18, আমি এটা লিখে নিচ্ছি। তো আমাদের এটা ক্যালকুলেট করা হয়ে গেছে, তো ওয়েটিং টাইমটা দেখো, এই 18 ইউনিট টাইম এর কাজ, মানে পুরো প্রসেসটা করতে লেগেছে, এবং এর বাস টাইম হচ্ছে 18, তাহলে দেখো 0 চলে এসছে। আর এ কিন্তু যখনই সিপিইউতে এসেছিল তখনই কিন্তু সিপিইউ পেয়ে গেছিল, দেখো 0 ইউনিট টাইমে পেয়ে গেছিল, তাহলে একে বেশি ওয়েটিং করতে হয়নি। দেন আমার দেন আসছে আমার পি টু আমার কি হচ্ছে 23 ইউনিট টাইম আর টার্ন টাইম ছিল, এবং 7 হচ্ছে তার বাস টাইম ছিল। তো এ দেখো 16 এসছে, তো এ যখন এসছিল, পি টু যখন এসছে, তো এ যতক্ষণে এসছে তার 2 মিলি সেকেন্ড পরে এসছে, মানে এ 18 মিলি সেকেন্ড কাজ করেছে এবং 2 মিলি সেকেন্ড পরে এসছে, তাহলে আর কত হবে, 16 হবে। তো এখানের ওয়েটিং টাইম 16 এসছে। দেন এর পি3-র সেম এস 23 এসছে। দেন আমরা এদের একটা অ্যাভারেজ ওয়েটিং টাইম বার করব। তো অ্যাভারেজ ওয়েটিং টাইম কিছুই না, আমি বের করে নিচ্ছি আগে, তারপরে দেখা। তো টার্নারাউন্ড টাইম অ্যাভারেজ আসলো 24.6, এবং অ্যাভারেজ ওয়েটিং টাইম আসলো আমাদের 13। তো এই অ্যাভারেজ ওয়েটিং টাইমটা আমাদের ডিনোট করে যে এই অ্যালগোরিদমটা কতটা এফিশিয়েন্ট। যত অ্যাভারেজ ওয়েটিং টাইম আমাদের কম হবে, তত এই অ্যালগোরিদমটাকে এফিশিয়েন্ট বলা হবে। আর অ্যাভারেজ টাইম বেশি হলে, অ্যাভারেজ ওয়েটিং টাইম বেশি হলে এই সিপিইউটা আনএফিশিয়েন্ট হয়ে যায়। তো এখানে আমাদের অ্যাভারেজ ওয়েটিং টাইম আসছে 13। তো ঠিক আছে, এই পর্যন্তই এফসিএফএস অ্যালগোরিদম, অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান।